আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের বিসিএস এর 13 নম্বর ক্লাসে। আর 13 নম্বর ক্লাসে আমাদের মাঝে যে গ্যাপটা পড়ে গিয়েছিল, অর্থাৎ একটা বাংলা ক্লাস হয়নি। সেই রুটিন অনুযায়ী সেই বাংলা ক্লাসের টপিক ছিল হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। তো আজকে আমরা একটা ক্লাসে বিরাম চিহ্নের ব্যবহারটা একদম মানে ম্যাজিক নিয়মের মাধ্যমে যে বিরাম চিহ্ন মনে রাখা যায় সেটা আমরা একদম শেষ করব। তো যারা বাসায় বিরাম চিহ্ন আগে পড়েছিলেন, দেখেন বিরাম চিহ্ন মনে রাখা যায় আসলে কত সহজ। তো বিরাম চিহ্ন থেকে আসলে প্রশ্ন কয়েকভাবে হয়ে থাকে। যেমন আমি যে সমস্ত আসলে বিরাম চিহ্ন লিখেছি এগুলো থেকে এর বাইরে আসলে বিরাম চিহ্ন নাই, মানে প্রশ্ন আসার মতো। এবং এই বিরাম চিহ্ন আসলে কোনটার থামতে প্রয়োজন হয় না, কিংবা কোনটার জন্য কত সময় প্রয়োজন হয়, কোনটার জন্য কত সময় প্রয়োজন হয়, এই টাইপের প্রশ্ন কিন্তু আসলে বিসিএস বলেন বা কম্পিটিটিভ এক্সাম প্রশ্নে হয়ে থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছি আরবিন আক্তার, মোহাম্মদ ইমরান, সুপ্তি আক্তার, হৃদয় হাসান সবাই সালাম জানিয়েছে, জি ওয়ালাইকুম সালাম। তবে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাসে। তো দেখেন, আমাদের যে বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার, সর্বপ্রথম যে ব্যক্তিটি এই বিরাম চিহ্নের ধারণা দিয়ে দেন সেটা তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে যখন একটু কেউ বেশি লেখাপড়া করে থাকে, আমরা কিন্তু তাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে একটু উপহাস করে থাকি যে দেখ, ও হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো মূলত আসলে তার মাথায় সর্বপ্রথম এই বিষয়টা চলে আসে যে বাংলা ভাষা লিখতে আমরা যখন এই বিভিন্ন ধরনের আসলে অক্ষর ব্যবহার করি, সে অক্ষর আরো সুন্দরভাবে বোঝানোর জন্য, অক্ষরে আসলে বিরতিকাল ব্যবহারের জন্য বাক্যের ভেতরে, এবং একটা বাংলা ভাষা একটা মাধুর্য আনার জন্য বিরাম চিহ্নের ব্যবহার প্রয়োজন। এবং সেই প্রয়োজনীয়তা থেকে কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সর্বপ্রথম আসলে বাংলা ভাষায় তিনি বিরাম চিহ্নের ব্যবহার করেন। এবং 1857 সালে, ইতিহাস বলে 1857 সালে 1857, তিনি একটা বই, তার একটা বই ছিল, তার নাম ছিল হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতি এই বইয়ে কিন্তু তিনি সর্বপ্রথম আসলে বিরাম চিহ্নের ব্যবহারটা করে থাকে। এটা হচ্ছে একদম বেসিক তথ্য। আর বিরাম চিহ্নের ব্যবহারে যাওয়ার আগে আমরা আসলে কোন বিরাম চিহ্নের নামটা কি, এখানে আপনারা হয়তো বা 50% বিরাম চিহ্ন আপনারা মানে দেখলে চিনেন, কিন্তু বা নাম চিনেন না, হয়তো বা 50% হয়তো বা আপনাদের কাছে একটু অচেনা থাকতে পারে। তো যাই হোক, আজকে আমরা বিরাম চিহ্নের প্রথম একটু পরিচিতির দিকে যাব যে কোন বিরাম চিহ্নকে আসলে কি বলে অভিহিত করা হচ্ছে। প্রথমে যেটা আছে কমা, এটা আপনারা সবাই চিনবেন। আচ্ছা, এরপর আছে সেমিকোলন। দেখেন, এই যে কমার উপরে যখন একটা ফোঁটা দিয়ে দিই, সেটা কিন্তু ফোঁটা দেওয়ার ফলে সেটা কিন্তু হয়ে যায় সেমিকোলন। আচ্ছা, আর কোলন এবং বিসর্গ দুইটার মধ্যে পার্থক্য আছে। আর কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয়, যেমন দেখেন বিসর্গ আর কোলন কিন্তু খুব একটা পার্থক্য নাই। পার্থক্য কিন্তু এই যে দেখেন, যখনই আসলে গোলটার ভিতরে ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে সেটা হয়ে যাচ্ছে বিসর্গ। আর যখনই আসলে গোল যে চিহ্নটা, সেটা আসলে যখন দুইটা মানে এরকম বন্ধ করা থাকবে, যখন আসলে এরকম বন্ধ করা থাকবে, তখন কিন্তু সেটা হয়ে যায় কোলন। তো পরীক্ষা কিন্তু দিয়ে দেয় যে নিচের কোনটি বিসর্গ কিংবা নিচের কোনটি কোলন। জাস্ট মনে রাখবেন, যখনই কোনো কিছুর ফাঁকা থাকবে, মানে ভেতরে ফাঁকা থাকলে সেটা হচ্ছে বিসর্গ হবে। আর যদি ভেতরটা বন্ধ থাকে, ভেতরটা বন্ধ থাকলে কিন্তু সেটা হয়ে যাবে কোলন। আচ্ছা, এই কলনের সাথে আমি যখন একটা ড্যাশ দিব, এই যে কলনের সাথে আমি যখন একটা ড্যাশ দিব, তার সাথে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কোলন ড্যাশ। আচ্ছা, আর ড্যাশ তো আমরা সবাই চিনি। এবং ড্যাশকে যখন আমি এই একটা সাপোজ একটা ড্যাশ, এই ড্যাশকে যখন আমি 50% নিব, আমি যখন আসলে এই ড্যাশের একটা হাফ বা 50% নিব, সে হাফ বা 50% যেটা আমি যখন দিচ্ছি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে হাইফেন। অর্থাৎ ড্যাশ যতটুকু, ড্যাশের অর্ধেক নিলে কিন্তু সেটাকে বলা হচ্ছে হাইফেন, মানে ড্যাশ থেকে অর্ধেক ছোট। আচ্ছা, এবার আছে বিষয় চিহ্ন, এটা সবাই চিনেন। প্রশ্নবোধক এটাও চিনেন। আচ্ছা, ইলেক বা লোক চিহ্ন, আহ যেমন, আচ্ছা, ইলেক বা লোক চিহ্ন যেটা আসলে মূলত অ্যাপোস্ট্রফি ইংরেজিতে বলা হয়ে থাকে। যেমন যদি বলি যে সাকিবস, যদি বলি যে ইংরেজিতে, যদি সেমই, বাংলা আর ইংরেজি বেশি পার্থক্য না, যদি বলি সাকিব, মূলত আসলে এই যে আমি যে অ্যাপোস্ট্রফি কিংবা আমি ইলেক বা লোভ চিহ্ন দিচ্ছি, এই ইলেক বা লোভ চিহ্নের কারণে এখানে সাকিবের সাথে যে একটা আই মানে ইজ আছে, মানে এখানে যে আইটা আছে সেটা বোঝানোর জন্য কিন্তু মূলত ইলেক বা লোভ চিহ্নের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমি যখন সাকিব লিখেছি, সাকিবের সাথে কিন্তু আমাদের আই এই অক্ষরটা কিন্তু আছে, কিন্তু লোভ চিহ্ন, ইলেক বা লোভ চিহ্ন দেওয়ার ফলে কিন্তু মানে এটা একটু পরোক্ষভাবে আছে, এবং এটা বোঝানোর জন্য যে এখানে আই আছে, এই বোঝানোর জন্য কিন্তু মূলত আসলে ইলেক বা লোভ চিহ্নের ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখেন উদ্ধরণ চিহ্ন। তো যখনই এটা ন্যারেশনে বেশি ব্যবহৃত হয়, যখন আসলে কারো উক্তি কিংবা কোটেশন আমরা ব্যবহারের জন্য বলি যে এটা উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন কিংবা এটা কাজী নজরুল ইসলামের কোটেশন, এবং তার উদ্ধৃতি বোঝানোর জন্য কিন্তু মূলত আমাদের এই উদ্ধরণ চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। আর ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, আপনার ম্যাথমেটিক্স পড়তে গেলে কিন্তু যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। তো সেগুলো কিন্তু বাংলা ভাষায় বলা হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। আচ্ছা,
এরপরে আমরা কিছু চিহ্ন আছে, সেগুলো হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। যেমন আমরা অঙ্ক করতে গেলে সমান সমানের প্রয়োজন হয়, আমাদের এরকম রুটের প্রয়োজন হয়, রুটের পাশাপাশি আমাদের কিন্তু এই যে এই চিহ্ন মানে অ্যারো চিহ্ন মানে এইদিকে এদিকে এই চিহ্ন কিন্তু থাকে, অর্থাৎ কোনটা কোন দিক, ডান পাশে না বাম দিকে, বাম পাশে, এই চিহ্নগুলো কিন্তু থেকে থাকে। আচ্ছা, তো বিসর্গ তো বললাম যে ফাঁকা থাকলে সেটা বিসর্গ হবে। আর দাড়ি কিন্তু আমরা কম বেশি জানি। আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই কোন বিরাম চিহ্নের আসলে বিরতিকাল কত, যেটা আসলে বিসিএস এ বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যেখান থেকে বেশি প্রশ্ন এসে থাকে। আচ্ছা, প্রথমে শুরু করবো হচ্ছে আমরা এক দিয়ে। আচ্ছা, মনে রাখবেন প্রথমে যাব হচ্ছে এক দিয়ে, অর্থাৎ আমি আপনাকে উচ্চারণ করছি, আপনার সামনে এক, আমি যখন এক আপনার সামনে উচ্চারণ করছি, মানে এক বলতে যে সময় আসলে প্রয়োজন হয়, সেই সময়ের জন্য আসলে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত, আমরা সেখানে যাব। তো মনে রাখবেন একের সাথে আপনি যখন এক বলছেন, একের সাথে একটা সহজ শব্দ মনে রাখার মানে সিমিলার বা মিল আছে, সেই শব্দটা হচ্ছে উক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ কোন বিরাম চিহ্নের জন্য এক বলতে যে সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা প্রয়োজন কোন বিরাম চিহ্নের জন্য, আমরা উকের মাধ্যমে এখনই বের করবো। আচ্ছা, আচ্ছা এবার আসেন এক থেকে যখন আসলে উকে যাব। আচ্ছা, একজন লিখেছেন কি বিন্দু, ত্রিবিন্দু, বিকল্প চিহ্ন, এই তিনটির প্রয়োজন আছে বা এই তিনটির প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, জি ওয়ালাইকুম আসসালাম, লেকচারে সেটা কোনো পাইনি, মোবাইল নম্বর তো আপনাদের কাছে দেওয়া নাই, তাহলে কুরিয়ার থেকে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনি যদি হোয়াটসঅ্যাপে আপনি যদি ভর্তি হয়ে থাকেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের কুরিয়ার কাছে দিয়ে দেওয়া আছে, এবং সেই নাম্বারে আপনার কাছে মেসেজ যাবে, কিংবা আপনার যদি হোম ডেলিভারি আপনার বাসার ঠিকানা দিয়ে থাকে, তাহলে তারাই নিজেরাই বাসায় যে আপনাকে দিয়ে আসবে, মানে আপনার টেনশন করতে হবে না। তো মোবাইল নাম্বার যদি আপনি হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে থাকেন, হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে ভর্তি হয়েছেন ওই নম্বরে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে এক থেকে হচ্ছে উক। আচ্ছা, উতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন। দেখ, মনে রাখবেন যে একের সাথে সিমিলার আসলে একটা শব্দ, সেটা হচ্ছে উক, এবং উতে মনে রাখবেন উতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন। আচ্ছা, উদ্ধরণ চিহ্ন কোনটা? এই যে হচ্ছে এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। তাহলে আমরা উদ্ধরণ চিহ্নটা পেলাম। তাহলে উতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, এবং কতে মনে রাখবেন কতে হচ্ছে কমা। অর্থাৎ আমরা যে এক থেকে উক, আমরা একের মাধ্যমে আমাদের হচ্ছে এক থেকে যে আমার উক শব্দটা পেলাম, সে উকের মাধ্যমে মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে উতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, কতে হচ্ছে কমা, এবং উদ্ধরণ চিহ্ন বা কমার জন্য বিরতিকাল প্রয়োজন, অর্থাৎ এক বলতে যে সময় প্রয়োজন হয়, ছোট করে লিখছি, এক বলতে যে সময়ের প্রয়োজন, সেটাই কিন্তু আমাদের দরকার হয় উদ্ধরণ চিহ্ন কমা। জাস্ট মনে রাখবেন এক মানে হচ্ছে উক। আচ্ছা, তো লিখেছেন যে ভাইয়া আমি তো হাফ পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছি, বাকিটা নেক্সট মান্থে দিব। আহ আচ্ছা আচ্ছা, একজন লিখেছেন যে ভাইয়া আমি তো হোয়াটসঅ্যাপে ভর্তি আছি। হোয়াটসঅ্যাপে ভর্তিও লাগবে না, আপনার এখানে অ্যাড্রেসটা দেওয়া ইম্পর্টেন্ট। যিনি একটু আগে বললেন, উনি হচ্ছে মেবি হোয়াটসঅ্যাপে ভর্তি হয়েছিলেন। তো হোয়াটসঅ্যাপে যারা আসলে নাম মানে শুধুমাত্র ঠিকানা দিয়েছে, নম্বর দেননি, তাদের আসলে হোয়াটসঅ্যাপেই পাঠানো হয়েছে। আর যারা মেসেঞ্জারে আমাদের ভর্তি হয়েছেন, তারা তো আসলে যে ঠিকানা, যে মোবাইল নম্বর দিয়েছে, সেখানে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছেন ভাইয়া আমি তো হাফ পেমেন্ট দিয়ে ভর্তি হয়েছি, বাকিটা নেক্সট মান্থে দিব। আপনি ইয়াতে কথা বলে, আপনি এগুলো এই টাইপের, এই যারা হাফ পেমেন্ট দিয়েছেন তারা আমাদের মেসেঞ্জারে কথা বলে মডারেটরের সাথে, তারা বিস্তারিত বলে দিবে। আচ্ছা, এবার দেখেন এক থেকে হচ্ছে উক মানে হচ্ছে উদ্ধরণ চিহ্ন কমা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন এক বলতে যে সময়ের প্রয়োজন হয়, আর সেজন্য কিন্তু আমাদের আহ আচ্ছা, তাহলে এই দুইটা চিহ্ন আমরা পেলাম, একটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন আর কমা, যেটা হচ্ছে এক বলতে যে সময়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে এদের বিরতিকাল। আচ্ছা, এবার দেখেন কমার সাথে, আচ্ছা কমাকে আমরা যখন বলি, যেমন যদি বলি যে মাসুদ এদিকে আসো, যদি বলি মাসুদ, দেখেন কমার কোথায় ব্যবহার মাসুদকে যদি বলি মাসুদ এদিকে আসো, একটা বাক্য লিখলাম, মাসুদ মাসুদ এদিকে আসো। আচ্ছা, তো আমি একটা বাক্য লিখলাম যে মাসুদ এদিকে আসো। তো মাসুদকে আমি যখন বলছি যে মাসুদ এদিকে আসো, আমাদের কমাটা কিন্তু দেখেন, কমাটা কিন্তু মাসুদের একদম, অর্থাৎ দয়ের যে পায়ের কাছে, সে দয়ের পায়ের কাছে কিন্তু আমাদের কমাটা বসেছে। অর্থাৎ কমা কিন্তু মূলত আসলে পায়ের কাছে বসে থাকে। এই পায়ের কাছে বসার কারণে কমার কিন্তু একটা নাম আছে, সে কমাকে বলা হচ্ছে পাদচ্ছেদ। অর্থাৎ সেটা যেহেতু পায়ের কাছে বসে থাকে, এজন্য কমার আরেকটি নাম হচ্ছে, এটাকে বলা হয় পাদচ্ছেদ। আচ্ছা, তো আমি একটু আগে যে কথা বলছিলাম, অর্থাৎ কমার সাথে যে বিষয়টা সম্পর্ক আছে, এটা হচ্ছে সেমি কোলন। দেখেন, আমি যদি একটা কমা দেই,
কমার উপরে যখনই আমি একটা ফোঁটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে সেমিকোলন। তো দেখেন এখানে তেমনি কিন্তু আমি নর্মালি যদি চিন্তা করি, এখানে কমার পরে একটা মানে বিন্দু আছে, ফোঁটা বিন্দু আছে, সেই বিন্দু থাকার কারণে এখানে নর্মালি কিন্তু আমাদের আসলে দুইটা বিরাম চিহ্ন আছে। মানে জাস্ট মনে রাখার তাগিদে বললাম। মনে রাখবেন যখনই আসলে এরকম চিহ্ন থাকবে এবং দেখেন দুইটা চিহ্ন থাকবে, অর্থাৎ উপরে একটা ফোঁটা নিচে একটা কমা, তখনই মনে রাখবেন যে এটা হচ্ছে এক বলতে দ্বিগুণ সময়। অর্থাৎ যেহেতু এখানে দুইটা মানে নরমালি ভাঙলে দুইটা চিহ্ন আছে, দুইটা বিরাম চিহ্ন আছে, সেজন্য এক বলতে দ্বিগুণ সময়, অর্থাৎ দুইটার কারণ আসলে দ্বিগুণ, মানে মনে রাখার তাগিদে বললাম। এবং যখনই আপনি উপরে ফোঁটা দিয়ে দিচ্ছেন তখন সেটার কি নাম হয়ে যাচ্ছে, সেটার নাম হয়ে যাচ্ছে হচ্ছে সেমিকোলন, সেটার নাম হয়ে যাচ্ছে সেমিকোলন। তাহলে সেমিকোলনের ক্ষেত্রে এক বলতে দ্বিগুণ সময়, অর্থাৎ এক যোগ এক, আপনি যখন এক এক বলছেন, সেই এক এক বলার সময় যে এক এক বলতে যে সময়ের প্রয়োজন হচ্ছে, সেই সময়ের জন্য কিন্তু মূলত আমাদের এই সেমিকোলনের সময়টা প্রয়োজন। অর্থাৎ এক বলতে দ্বিগুণ সময়, এক বলতে দ্বিগুণ সময়ের প্রয়োজন হয়, এক বলতে দ্বিগুণ সময়ের প্রয়োজন হয় কিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেমিকোলনের ক্ষেত্রে এক বলতে দ্বিগুণ সময়ের প্রয়োজন হয়। তাহলে আমরা দুইটা বিষয় আমরা শেষ করলাম, একটা হচ্ছে এক থেকে উক, মানে উকের মাধ্যমে উদ্ধরণ চিহ্ন, কতে হচ্ছে কমা। এই দুইটা চিহ্নের জন্য আমাদের বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময়ের প্রয়োজন হয়, এবং কমার উপরে একটা ফোঁটা দিলে সেটা হয়ে যাচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে একটা সেমিকোলন, এবং সেই সেমিকোলনের জন্য কিন্তু এক বলতে দ্বিগুণ সময় প্রয়োজন হয়। তাহলে আমাদের বিরাম চিহ্নের ব্যবহারটা এবং প্রথম দুইটা সূত্র ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, এই পর্যন্ত সবার যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে কষ্ট করে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আরমিন আক্তার লিখেছেন ক্লিয়ার, মাহমুদা মনি লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, মোহাম্মদ ইমরান লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, সবার যদি ক্লিয়ার হয়ে গিয়েছে, এবার আমি চলে যাবো হচ্ছে পরবর্তী টপিকে। আচ্ছা, সাপোজ আপনার দুজন বন্ধু আছে, সেই দুই বন্ধুর নাম হচ্ছে, একজন নাম হচ্ছে ড্যাশ দা। আপনার সাপোজ দুজন খুব ক্লোজ বন্ধু আছে আপনার ফ্রেন্ড সার্কেলে, তাদের মধ্যে একজন নাম হচ্ছে ড্যাশ দা এবং আরেকজন নাম হচ্ছে কোকো। তো আপনি তাদের সাথে দুজনের সাথে আপনার রাস্তায় দেখা হলো। রাস্তায় দেখার পর আপনি দুজনকে ডাক দিলেন যে এই ড্যাশ দা কোকো তুই এদিকে আয়, মানে অনেক দূর থেকে ডাক দিলেন। তখন ড্যাশ দা কোকো আপনাকে তার প্রতি উত্তরে বললো যে আমি আসতেছি, তুই দাঁড়া, আমি 1 সেকেন্ড পরে আসতেছি, তো সেটা দিয়ে আমাদের সূত্র হবে। আমরা সেখান থেকে বলতে পারি, সে যেহেতু বলেছে, ড্যাশ দা কোকো দুজনই বলেছে আপনাকে যে তিনি 1 সেকেন্ড পরে আপনার সাথে দেখা করে করতে আসতেছে এবং 1 সেকেন্ডের মধ্যে সে কাজকর্ম কমপ্লিট করে ফেলবে। অর্থাৎ ড্যাশ দাও কোকো তাহলে 1 সেকেন্ড বিজি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, অর্থাৎ তারা হচ্ছে 1 সেকেন্ড বিজি থাকার কারণে আপনার কাছে আসতে পারে না। তো সেখান থেকে সূত্রটা লিখলাম, ড্যাশ দা ও কোকো 1 সেকেন্ড বিজি, ড্যাশ দা কোকো 1 সেকেন্ড বিজি। আজ তাহলে দেখেন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা ছয়টা বিরাম চিহ্ন বের করব। সেই ছয়টা বিরাম চিহ্নের জন্য আসলে সময়ের প্রয়োজন, আপনাদের জন্য সময়ের প্রয়োজন হচ্ছে 1 সেকেন্ড। সেই আমরা এখন যে সূত্রের মাধ্যমে ছয়টা বিরাম চিহ্ন বের করব তার বিরতির সময়কাল হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা দেখেন, প্রথমে আমরা যাবো হচ্ছে ড্যাশ। তো ড্যাশ আমরা সবাই কিন্তু চিনেন, ড্যাশ কোনটা? এটা হচ্ছে ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশ। আচ্ছা, দাঁতে হচ্ছে দাড়ি, এই যে এখানে হচ্ছে দাড়ি, দাঁতে হচ্ছে দাঁতে পেলাম হচ্ছে আমরা দাড়ি। আচ্ছা, আর কোতে হচ্ছে কোলন, কোতে হচ্ছে কোলন, কোতে হচ্ছে এই যে কোলন। আর এই যে কো আছে, সে কোতে হচ্ছে কোলন ড্যাশ, এই কোতে হচ্ছে কোলন ড্যাশ, কোলন ড্যাশ। আচ্ছা, তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম, ড্যাশ পেয়েছি, দাঁতে পেয়েছি দাড়ি, এবং কোতে পেয়েছি হচ্ছে কোলন, এবং আরেক কোতে পেয়েছি হচ্ছে কোলন ড্যাশ। আচ্ছা,
এই বি তে মানে হচ্ছে বি মানে হচ্ছে বিস্ময় চিহ্ন, বি মানে হচ্ছে বিস্ময় চিহ্ন, তো আমরা বিস্ময় চিহ্ন বসালাম, বিস্ময় চিহ্ন। আচ্ছা জি তে কি, জি তে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, জি তে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা জি তে হচ্ছে আমাদের এখানে প্রশ্নবোধক যা জিজ্ঞাসা চিহ্নটা, তো জি তে হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক যা এই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু হচ্ছে আসলে তা। তাহলে আমরা কিন্তু আমরা ছয়টা, আমরা সূত্রের মধ্য দিয়ে আমরা কিন্তু ছয়টা বিরাম চিহ্ন পেলাম। এক নাম্বার পেয়েছি আমরা হচ্ছে ড্যাশ, দুই নাম্বার পেয়েছি দাড়ি, তিন নাম্বার পেয়েছি হচ্ছে আমরা কোলন, চার নাম্বার পেয়েছি কোলন ড্যাশ, পাঁচ নম্বরে পেয়েছি আমরা বিস্ময় চিহ্ন, ছয় নাম্বার পেয়েছি হচ্ছে আমরা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আজকে থেকে আপনাদের কিন্তু আসলে মুখস্থ করার প্রয়োজন নেই যে কোনটার সময়কাল কত, জাস্ট একটা সূত্র মনে রাখবেন, সেই সূত্রটা হচ্ছে ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি। এবং এই সূত্রের মাধ্যমে আপনি যে ছয়টা বিরাম চিহ্ন পেলেন, অর্থাৎ বিস্ময় চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, এই পাশে কোলন, কোলন ড্যাশ এবং দাড়ি, এই ছয়টার জন্য আমাদের বিরতিকাল কত, এই ছয়টা বিরাম চিহ্নের জন্য আমাদের বিরতিকাল হচ্ছে কত, মাত্র 1 সেকেন্ড। বিরতিকাল হচ্ছে মাত্র 1 সেকেন্ড। তো সেটা কিন্তু আমরা খুব সহজেই এই সূত্রের মাধ্যমে বের করে ফেললাম। আচ্ছা, তো এই সূত্রটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ইয়েস লিখ, সবাই রেসপন্স করবে। রেসপন্স না করলে কিন্তু আপনি বুঝেছেন কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে সূত্রটা একটু ইয়েস লিখে কমেন্টসে জানাবেন। আজকে আমরা আর একটা লাস্ট ম্যাজিক নিয়ম আছে, সেই ম্যাজিক নিয়মের মাধ্যমে আমরা টোটাল বিরাম চিহ্ন ব্যাপারটা, অর্থাৎ যেখান থেকে কম্পিটিটিভ এক্সাম প্রশ্ন হয় সেটা একদম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এই সূত্রটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় একটু ইয়েস লিখে কমেন্টসে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি ফাতেমাতুজ জোহরা, হৃদয় হাসান, মোহাম্মদ ইমরান, অপূর্ব পাল, মাহমুদা লিখেছেন ইয়েস। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে। আচ্ছা, সাপোজ আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, তারা একজন প্লেয়ার আছেন ওয়েস্ট ইন্ডিজে, তার নাম হচ্ছে ডোয়াইন ব্রাভো। তার নাম হচ্ছে ডোয়াইন ব্রাভো। যারা ক্রিকেট খেলা দেখে থাকে তারা নামটার সাথে খুব পরিচিত, ডোয়াইন ব্রাভো। এবং যারা জানেন না তারা জেনে রাখেন যে ডোয়াইন ব্রাভো একজন হচ্ছে ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজের একজন বিখ্যাত ক্রিকেটার। তো সাপোজ আপনি আমাদের ঢাকা এয়ারপোর্টে কোনো জায়গায় আপনি যাচ্ছেন ট্রাভেল করতে, তো সেখানে আপনি এই ব্রাভোর সাথে দেখা হয়েছে যে কোনো কারণে সে আমাদের ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশে খেলতে এসেছে, সাপোজ মনে করেন। তখন আপনি তাকে দেখলেন এবং সে যেহেতু সেলিব্রিটি, আপনি তাকে আসলে ডাক দিলেন, তাকে আসলে হাই বলে ডাক দিলেন, আপনি তাকে হাই বলে ডাক দিলেন। এবং তার নাম যেহেতু আসলে ব্রাভো, ব্রাভোকে আপনি নর্মালি আপনি তাকে হচ্ছে হাই ব্রেভ বলে, অর্থাৎ আপনি কিছু সংক্ষিপ্ত ভাবে, যেমন কলকাতার মানুষেরা, আপনি আপনি যখন মানে যারা আসলে হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তাদের কিন্তু আসলে অনেকে দাদা বলে সম্বোধন করে থাকেন। বাংলাদেশের যারা মানুষ রয়েছেন অনেকে দাদা বলে, হিন্দুদের দাদা বলে থাকেন। তা আপনি যখনই আমাদের ওপার বাংলায় যাবেন, আমাদের কলকাতায় যাবেন, তখন দেখবেন যে দাদা থেকে তারা আসলে দাদা না বলে তারা কিন্তু সংক্ষেপে দা বলে, যেমন মানিক দা, যেমন মানিক দা, রতন দা। কলকাতার মানুষেরা কিন্তু দাদাকে আসলে দা বলে, বেশিরভাগ যারা খেয়াল করলে দেখবেন তারা আসলে দাদাকে দা বলে থাকে, অর্থাৎ এখানে কিন্তু তারা একটা দাকে বিলুপ্তি করে দিচ্ছে। তেমনই ভাবে মানে সংক্ষেপে বলছে, তারা কিন্তু সংক্ষেপে দাদাকে দা বলছে। তো আপনিও সাপোজ ডোয়ান ব্রাভোকে আপনি সংক্ষেপে আপনি তাকে ডাক দিলেন যে হাই ব্রেভ, হাই ব্রেভ নাকি হাই ব্রেভ নামে তাকে আসলে ডাক দিলেন, হাই ব্রেভ নামে আপনি তাকে আসলে ডাক দিলেন। কিন্তু সে যেহেতু আসলে সেলিব্রিটি পার্সন, এবং সেলিব্রিটি পার্সন কিন্তু আপনার আমার মতো নর্মাল মানুষের সাথে তারা কিন্তু আসলে কথাবার্তা বলবে না, অর্থাৎ আপনি একটা হাই ব্রেভ বলে ডাক দিয়েছেন, কিন্তু সে থামেনি, সে আসলে চলে গিয়েছে, কিন্তু সে থামেনি। অর্থাৎ বাংলা বিরাম চিহ্নে যে সমস্ত বিরাম চিহ্নের জন্য আসলে কোনো ধরনের থামাথামির প্রয়োজন নেই, অর্থাৎ যে সমস্ত বিরাম চিহ্নের জন্য কোনো থামাথামির প্রয়োজন নেই, সেই না থামাথামি বিরাম চিহ্ন বের করার জন্য কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আবারও বলছি, হাই ব্রেভ কিন্তু সে থামেনি। আমাদের যে সমস্ত সূত্র আমরা ইউজ করেছি এগুলো কিন্তু কোনো বইয়ে পাবেন না। এবং এই সূত্রগুলোর মধ্যে দিয়ে আপনি যদি এখন বই পড়ে মুখস্থ করতেন যে কোনটার জন্য এই হাইফেনের জন্য কত সময় প্রয়োজন হয়, প্রশ্নবোধকের জন্য কত সময় প্রয়োজন হয়, আপনি কিন্তু এগুলো মনে রাখা অনেক কঠিন। কিন্তু আজকে যে সূত্র দিয়েছে, সূত্রের মধ্য দিয়ে আপনি খুব সহজেই এই বিষয়গুলো মনে রাখতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন হাই ব্রেভ কিন্তু সে থামেনি, আমরা এই হাইয়ের মাধ্যমে, আচ্ছা হাতে হচ্ছে হাইফেন, হাতে হচ্ছে হাইফেন,
এবং ইতে হচ্ছে ইলেক চিহ্ন, ইতে হচ্ছে ইলেক চিহ্ন, ইলেক চিহ্ন এই যে ইতে হচ্ছে ইলেক বা লোভ চিহ্ন। আচ্ছা, এই হাই ব্রেভ আপনি যখন বলছেন, আপনি যখন আসলে ব্রে বলছেন, এই ব্রেতে হচ্ছে ব্র্যাকেট, মনে রাখবেন ব্রেতে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, ব্র্যাকেট ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। এবং ব্রের পরে যে আসলে আপনি ব বলছেন, বতে মনে রাখবেন বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, বতে হচ্ছে ব্যাকরণিক চিহ্ন, ব্যাকরণিক চিহ্ন। তাহলে আমরা সূত্রের মাধ্যমে 4টা বিরাম চিহ্ন পেলাম। হাতে পেয়েছি হাইফেন, ইতে পেয়েছি ইলেক চিহ্ন, আমার ব্রেতে পেয়েছি হলো ব্র্যাকেট, ও বতে পেয়েছি হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। তাহলে এই 4টা বিরাম চিহ্নের জন্য 1 নাম্বার হাইফেন, 2 নাম্বার ইলেক চিহ্ন, 3 নাম্বার ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন, 4 নাম্বার হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। এই 4টা চিহ্নের জন্য আমাদের কিন্তু কোনো থামার বা কোনো বিরতিকাল কোনো প্রয়োজন নেই, কোনো থামার প্রয়োজন নেই, কোনো থামার কিন্তু প্রয়োজন নেই, কোনো থামার কিন্তু প্রয়োজন নেই। তাহলে দেখেন আমরা আজকে ক্লাসে খুবই সহজ, মানে খুবই শর্ট ক্লাস, কিন্তু শর্ট ক্লাসের মধ্য দিয়ে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিক বিরাম চিহ্নের ব্যবহারটা কিন্তু আমরা একদম কমপ্লিট করে ফেললাম আমরা একটা ক্লাসে। তো আজকে কিন্তু আমাদের আপনার সাথে 2টা ক্লাস আছে, আর একটা ক্লাস হচ্ছে আমাদের একটু পরে, অর্থাৎ ঠিক রাত 10টা 15-তে কিন্তু আপনাদের সাথে আমাদের এই আর একটা ক্লাস, অর্থাৎ বিসিএস ইংরেজি সাহিত্যের কিন্তু ক্লাস হবে। ওইটার জন্য কিন্তু আমাদের গ্রুপ ফিক্সড করা আছে, ওই গ্রুপে ক্লাস হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের বিরাম চিহ্নের ব্যবহারের ক্লাস। এবং বাংলা যেই মুখস্থ আইটেম যেমন আজকে আমাদের কিন্তু সমার্থক, বিপরীত শব্দ এবং এক কথা প্রকাশ, এগুলো কিন্তু প্রতিদিন আসলে দেওয়া হচ্ছে। তো এগুলো আসলে শেষ হলে আমরা আসলে আরো নতুন করে 3টা টপিক, যেমন পারিভাষিক শব্দ কিংবা আরো যা যা আছে ব্যাকরণ 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 থেকে, সেগুলো কিন্তু আমার পরবর্তী নেক্সট স্টেপে আমরা কিন্তু আবার আপনাদেরকে পড়া দিয়ে দিব। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। তো একটু পরে আপনাদের সাথে কিন্তু আমার সাহিত্যের ক্লাস নিয়ে দেখা হবে, সেটা হচ্ছে রাত 10টা 15-তে। তো রাত 10টা 15 ক্লাস করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখনকার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।